একথা সত্য যে সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা না পেলে ধীরে ধীরে ব্যক্তি কিংবা বস্তু সবকিছুই একসময় বিলীন হয়ে যায়। তেমনি আমাদের দেশের একজন গুণী মানুষ, বিনোদন সাংবাদিক, লেখক, সিনেমা এবং নাটকের কাহিনী ও চিত্রনাট্যকার রেজাউল হাসান। 80-র দশক থেকেই যে লোকটি নিরলসভাবে লিখে যাচ্ছেন তার মতো করে। মুক্তিযুদ্ধকে ভিত্তি করে উপন্যাস লিখছেন, মৌলিক গল্প লেখার পাশাপাশি কখনো বাংলা উপন্যাস অবলম্বনে পাণ্ডুলিপি তৈরি করছেন, কলমকে তিনি নিত্যসঙ্গী বানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তার কর্মস্পৃহা সম্পর্কে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সেভাবে আলোচিত হয়নি। কেন তা হয়নি তার উত্তর খুঁজতেই আমরা তাকে মিডিয়ার সামনে নিয়ে আসতে চাই। জানতে চাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি প্রচুর বই পড়েন এবং চেষ্টা করেন দেশ বিদেশের নিয়মিত সংবাদ সংগ্রহের। আসসালামু আলাইকুম। ভাই, আমি সাংবাদিক মোহাম্মদ ইবাদুল হোসেন মোহন। আচ্ছা, তুমি মোহন। ভাই, আপনি একসময় সাংবাদিকতা করতেন, অনেক লেখালেখি করতেন, অনেক সিনেমার স্ক্রিপ্টও লিখছেন। হঠাৎ করে আপনি আপনাকে দেখা যাচ্ছে না কেন? আপনি নিষ্ক্রিয় হয়ে গেলেন কেন? এর কারণটা কি? মধ্য গগনের সূর্যের পূজারী, অস্তগামী সূর্যরা কেউ পছন্দ করে না, সূর্যটা অস্ত চলে যায়। তো আমার অবস্থাও তাই। আমি অনেক খোঁজ খবর নিয়ে আপনার এখানে আসলাম। সেখানে তুমি এসে আমার খোঁজ খবর করছো, আমার সঙ্গে লিখতে চাইছো, এটা খুব ভালো ব্যাপার। এবং এরা মনে করো যে আজকে প্রাতে সূর্য ওঠা মনে হচ্ছে সফল, তা তুমি এসে আমাকে আবার আলোর দিকে নিয়ে যাচ্ছ। তোমার তো ধন্যবাদ জানা আমার ভাষা আমার জানা নাই। আমার চলো, সেখানে 4 জন আছে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে এমন একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করে দিতে চাই, যিনি একজন বিনোদন সাংবাদিক, লেখক এবং চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচয়িতা। তিনি তার কর্ম ও জীবন সম্পর্কে আমাদের অবহিত করবেন। আমরা কথা বলছি রেজাউল হাসান ভাইয়ের সাথে। ভাই, কেমন আছেন? ভালো। আজ আড্ডার ছলে আপনার সম্পর্কে অনেক কিছু জানবো এবং দর্শককেও জানাবো। আমার আসলে বেড়ে ওঠা টাঙ্গাইলে, টাঙ্গাইল শহরে, এবং আমার বাবা ছিলেন পোস্টমাস্টার। তা আমরা ওই বদলির চাকরি 3 বছর পরে আমরা মফস্বলে বিভিন্ন জায়গায় চলে যেতাম। ওইখানে আমার স্কুল, নতুন বন্ধু বান্ধব, এভাবেই আমাদের জীবনযাপন ছিল। তো এর মধ্যেও কিছু বন্ধু ছিল, কিছু বান্ধবী ছিল, আমরা একসঙ্গে পড়েছি। পরবর্তী সময়ে তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওই শৈশবে যে বন্ধু বা কৈশোরে যে বন্ধু, এর মতো আপন কিন্তু আর কখনো হয় না। এরপরে পরবর্তী জীবনে কলেজে, ইউনিভার্সিটিতে বা চাকরি জীবনে অনেকের সঙ্গেই জানাশোনা হয়, বন্ধুত্ব হয়, কিন্তু ওই যে জীবনে যে শুরু হলো যে বন্ধুকে নিয়ে, যে বান্ধবীকে নিয়ে, সেটা কিন্তু একটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, অটুট। কেমন একটা ঠিক ফ্যামিলিয়ার আর কি, যেমন পরিবারের ভাই বোন, এর তো কোনো বিকল্প নেই। ওইরকমও শৈশব এবং কৈশোরে যে বন্ধুবান্ধব থাকে, এবং এটা কিন্তু একটা পরবর্তী জীবনে কেউ লেখক হইলে ওই শৈশবের বা কৈশোরের যে একটা বিরাট ভাণ্ডার, স্মৃতির ভাণ্ডার, সেটা কিন্তু কাজে দেয়। যেমন আমি ওই সূর্য ওঠার গল্পের যে উপন্যাসে একটা ক্যারেক্টার আছে, নায়িকা নার্গিস। তা আমরা বল্লার বলে এক জায়গা ছিল, এখানে আমার পড়াশোনা ছিলেন। তা আমার কাজ ছিল ওই মেয়েটাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া। মানে ওইখানে তো ছেলে মেয়ে খুব একটা ছিল না। স্কুল ছুটির পরে ওর কেউ নেই, ভাইটাই, তা আমি তাকে বাড়িতে পৌঁছে দিতাম। মানে মেয়েটা এত সুন্দর ছিল, সেই আমরা কত কথা বলেছি, কত করছি, কিন্তু কোনো রকমই নেই। তো পরবর্তীতে যখন শুনলাম মেয়েটার সম্পর্কে, যে সে কিডনি ড্যামেজ হয়ে গেছে, তারপর হার্টের প্রবলেম, মারা গেছে, তখন আর দেখা হলো না জীবনে, আর দেখা হবে না কখনো। তো এইসব নিয়ে একটু মাঝে মাঝে দুঃখ লাগে, একটু নস্টালজিয়া হয়। তো জীবন তো এরকমই, কিছু আর এরকম ব্যর্থ ঘটে না, বা এর কিছু মানুষেরও কিছু করার থাকে না। এবার শুনি আপনার শিক্ষা জীবন ও কর্মজীবন সম্পর্কে। আমরা টাঙ্গাইলে সাহাদ কলেজ থেকে কলেজে
পাস করে তারপর চলে এলাম ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলায় ভর্তি হলাম। ওইখান থেকে পরে মাস্টার শেষ করার পরে ওই তখন একটা পত্রিকা বেরোচ্ছিল সুচিত্র সন্ধানী, ওইখানে অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ পেলাম। তারপরে এখানে কিছুদিন মানে অনেক স্ট্রাগলিং লাইফ, তখন তো সাংবাদিকদের এরকম বেতন ছিল না। তো এখান থেকে পরে ইত্তেফাক গ্রুপের সাপ্তাহিক কুরবানি বলে একটা পত্রিকা আছে, সিনেমা পত্রিকা, ওইখানে কাজ পেলাম। ওইখানে পাওয়ার পরে মোটামুটি জীবন একটা সেট হয়ে গেল, কারণ ওইখানে তখন সাংবাদিকতার পাশাপাশি ছবির কাহিনী সংলাপ এসব লিখে থেকেও মোটামুটি একটা হচ্ছিল। তারপরে তো একটা জীবন অন্যভাবে এগুলো বই টই লিখলাম, বই প্রকাশ হলো। কিন্তু মানে আমার দুর্ভাগ্য হলো কি আমাকে ওইভাবে ঠিক মূল্যায়ন হলো না, এবং মানে খুব একটা নাম টাম যেটা হওয়ার কাছে সেটা হলো না। দেখা আমি তো কিছু করার নাই, এটা আমার নিয়তি, এটাই হয়তো ছিল। আপনি অনেক বিষয় নিয়ে লেখালেখি করেছেন, কিন্তু আমাদের দেশের মানুষ তা জানে না। এর কারণটা কি? তোমাকে প্রথমে তোমার ধন্যবাদ জানাই, তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো। আসলে কথাটা ঠিক যে আমাকে কেউ ওইভাবে চেনে না, এখন জানে না, এবং আমি চলে গেছি মনে করো মোটামুটি লোকচক্ষু অন্তরালে। সেইখানে তুমি আবার আমাকে আলোতে নিয়ে চাচ্ছ অন্ধকার থেকে, এটা কিন্তু একটা বিরাট উদ্যোগ। এবং তুমি যে নিজের থেকে নিজে যেতে এসব করছো, এটা মানে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার নেই। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। দেখো, এই হতাশা আর পৃষ্ঠপোষকতার অভাবে অনেক ভালো ভালো লেখকও চলে যায় লোকচক্ষুর অন্তরালে। এটা একটা ট্র্যাজেডি। এখন এটা তো মানে কেউ কোনো সাহায্য করতে পারে না, কারণ এটা লেখকের ভাগ্য। সে ভাগ্যই নিয়ে এমনভাবে জন্মায় যে তার লেখা লিখছে ভালো, কিন্তু কেউ পড়ছে না। তো এটা তো কিছু করার নাই, এটা মনে করো নিয়তি কাছেই নিয়তি, এটা মানুষের একজন লেখকের নিয়তি। অনেক ভালো ভালো লেখক আছে যারা মৃত্যুর পরে অনেক কাল পরে বেরোয় যে এইরকম একটা লেখক ছিল, এত ভালো লিখতো, কিছুই হলো না তার। এই আর কি। এখন সবচেয়ে বড় কথা কি, মানুষ সবসময় মধ্যগগনের সূর্যের পূজারী। কেউ অস্তাচলের যে সূর্য অস্ত যাচ্ছে তাদের কিন্তু কারো খেয়াল নাই, কারণ ওটা তো শেষ। এখন আমার তো সেই মানে সূর্যটা মধ্যগগন নেই, কাজেই আমার ব্যাপারে কারো কত কৌতূহল উৎসাহ না থাকাটাই স্বাভাবিক। তারপরেও তুমি যেভাবে মোটামুটি চেষ্টা করছো আমাকে নতুনভাবে ইন্ট্রোডিউস করার জন্য, এটা খুব ভালো উদ্যোগ। দেখা যাক, হয়তো আমরা সফলও হতে পারি। 1971 সালের মহান মুক্তিযোদ্ধা দেখেছেন, আপনার অভিজ্ঞতা আমাদেরকে বলুন। মুক্তিযুদ্ধের সময় তখন আমরা কলেজে পড়ি, 70-এর নির্বাচন হলো। সে নির্বাচনে পশ্চিম পাকিস্তানের সরকার বাঙালি হাতে ক্ষমতা দেবে না, তো বঙ্গবন্ধু অসহযোগ শুরু করলেন। তারপরে 7ই মার্চে ভাষণে মোটামুটি প্রচ্ছন্নভাবে মুক্তিযুদ্ধের অংশ নেওয়ার জন্য বাংলার জনগণকে বললেন, এবং এরপরে শুরু হল রক্তক্ষয়ী সংগ্রাম। আমরা তখন টাঙ্গাইল শহরেই। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে ওইখানে আর্মি গিয়ে ঢাকা থেকে আর্মি গিয়ে মোটামুটি শহর দখল করলো। আমরা সব গ্রামে চলে গেলাম। ওখানে শুরু হলো মুক্তিযুদ্ধ শুরু হলো এখানে। সব আস্তে আস্তে প্রথম থেকে ওভাবে প্রিপেয়ার ছিল না। তারপরে যখন সেই যুদ্ধ শুরু হলো, সেই নৃশংসতা, গ্রামের পর গ্রাম আর্মিরা জ্বালিয়ে দিচ্ছে, মানুষ মা বোনকে মামুদ ইজ্জত লুটে দিচ্ছে। তা এরপরেও আবার একটা দল, তারা কিন্তু ওই রাজাকার আল বদর আল শামস করে এই জামাত ইসলামী, তারা কিন্তু ওই হানাদার বাহিনীকে সমর্থন দিচ্ছিল। দুঃখের পরিতাপের বিষয় হলো পরবর্তীতে এই স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু মোটামুটি আবার ক্ষমতায় চলে এসছে কি, তারা বাংলাদেশের সম্পর্কে কথা বলছে, বাংলাদেশ রাজনীতিতে অংশ নিচ্ছে, এবং তাদের একটা বিরাট সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে। এবং এইটা কিন্তু পৃথিবী ইতিহাসে কোথাও নাই যে নিজের দেশের বিপক্ষে একটা শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষে এক শক্তি, এটা কিন্তু কখনো হয় না। কিন্তু আমাদের সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের এটা পক্ষে এবং বিপক্ষে। বিপক্ষে কেন থাকবে মুক্তিযুদ্ধে? এটা তো কোনো একটা দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ করে, এটা গৌরবের ব্যাপার। একটা গৌরবের জাতি, আমরা বিজয়ী জাতি। সেখানে আবার বিজিতরা কীভাবে এসে আমাদের সঙ্গে ভাগ বসায় এবং আমাদের খবরদারি করার চেষ্টা করে, এই জিনিসটা আমার কাছে ঠিক ক্লিয়ার না। এবং সবচেয়ে আরেকটা হচ্ছে কি, মানুষের মৃত্যু এ তো মানুষ কেউ জানে না। আমাকে ধরার জন্য ওই সময়, যেহেতু আমরা কলেজের তরুণ ছেলেরা ছিলাম ওই সময়,
তো ওই আর্মির লোকেরা আমাদেরকে চেস করতেছিল, করে একসময় একদিন সকালে আমার বাসায় আসে, বাড়িতে আসার পরে সে মানে কপাল গুনে কেউ একজন এসে আমাকে নিয়ে গেছিলো ওই সময়, এবং সেই আর্মি এসে না পেয়ে আমার বাবাকে নিয়ে গেছিলো। সে বাবাকে অনেক টর্চার করে এই তারপর ছেড়ে দেয়, পরে আমার চলে দেয়, গ্রামে চলে দেয়, আর কখন শহরে ফিরে আসা হয়নি। আপনি সাংবাদিক ছিলেন, সাংবাদিকতার পাশাপাশি আপনি এই চলচ্চিত্রের সংলাপ লেখা বা স্ক্রিপ্ট লেখা এটা কিভাবে শুরু করলেন? শুরু হলো এইভাবে যে ওইখানে যারা স্টার ছিল তখন রাজ্জাক ছিলেন, বুলবুল আহমেদ ছিলেন, এদের সঙ্গে আমার মোটামুটি ইন্টারভিউ সূত্রে মানে সক্ষতা গড়ে ওঠে। তখন রাজ্জাক বুলবুল সাহেব প্রথমে একবার বললো যে আপনি রাজলক্ষ্মী শ্রীকান্ত বলে ছবি হচ্ছে, তার ছবি করছিলেন উনি ডিরেক্টর এবং ওই নায়কও সে শ্রীকান্ত। তা বললেন আপনি স্ক্রিপ্টে মমতাজ সাহেব স্ক্রিপ্ট করবেন, আপনি তাকে অ্যাসিস্ট করবেন। ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে আমার রাজ্জাক সাহেবের সাথে মোটামুটি সম্পর্ক ভালো ছিল। তিনি বললেন যে আমি ওই চা বাটাঙ্গার বউ বানাবো, তা আপনি এটাকে ডায়লগ মানে ডায়লগ যে আছে ওর মধ্যে হচ্ছে একটু সংলাপ লিখবেন। এরপরে ওইটার পরে ছবিটা যখন হিট হলো তখন উনি ঢাকা ৮৬ বলে একটা ছবি করলেন। সেই ঢাকা ৮৬ কাহিনী সংলাপ, তারপরে রাজা মিস্ত্রি বলে একটা ছবি ছিল কাহিনী সংলাপ, যোগাযোগ বলে একটা ছবি কাহিনী সংলাপ লিখেছিলাম। ওইখানে কাস্টিং ছিল খুব ভালো, রাজ্জাক ছিলেন, শবনম ছিলেন, চম্পা, জাফর ইকবাল, এটিএম, রাজীব, বিগ কাস্টিং। টি গার্ডেনের উপরে ছবি, জীবন ভিত্তিক ছবি, এবং ছবিটা খুব ভালো চলেছিল। এইভাবে আস্তে আস্তে ওই মানে যখন ছবি ভালো হয় তখন অন্য ডিরেক্টররাও ওই কাহিনীকারকে বা সংলাপ থেকে তখন তার কদর বাড়ে। তা আমার এরকম হয়েছিল। হওয়ার পরে আমি তো শিবিসাদিক সাহেব আমার হঠাৎ করে একদিন বললেন তুমি আমার একটা স্ক্রিপ্ট করে দাও। তখন কি স্ক্রিপ্টটাই কাহিনী কি কাহিনী এরকম হবে, লাইন আপ ২-৩ লাইনে বললো, তুমি এটা আসো, এসে একটা হোটেল নিয়ে আমরা হোটেল নিয়ে ওইখানে তুমি লাইন আপ দাঁড় করে দাও, তারপর দেখিয়ে কি দাঁড়ায়। তো আমি ওই দিন বসে চুপচাপ লাইন আপ দাঁড় করলাম, লাইন আপ পছন্দ হলো, বলে ঠিক আছে এটা করো, ডামি ডায়লগটা শুরু করো, এবার আমরা এই ছবি শিগগির শুরু করলাম। তারপরে সবই হলো, কিন্তু মানে যখন ফাইনাল ডায়লগ লিখবো তখন আমি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। সেই জন্য আমি বললাম ভাই আমি তো পারতেছি না, আপনি একটা ব্যবস্থা। তুমি ঠিক আছে, তো আমি যেটা দরকার পেয়ে গেছি, দরকার নেই। এটা ছিল আমার সর্বশেষ ফিল্মের কাহিনী লেখা। এরপরে আর খুব একটা তখন ফিল্মের অবস্থা খুব একটা ভালো না, ভালো চলছে না ছবি, লোকজন ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, তারপর আমি নিজে নিজে গুটিয়ে নিই এই জগৎ থেকে। কোন কোন বিষয় নিয়ে আপনি লেখালেখি করতে পছন্দ করেন? না, আমি আসলে মূলত এখানকার বাস্তব চিত্র, আমাদের যেমন মুক্তিযুদ্ধ হলো বিরাট আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহাসিক সত্য, এটা নিয়ে লিখেছি একটি সূর্যটার গল্প, মানে এটা হলো মুক্তিযুদ্ধের উপন্যাস। তারপরে ৯০ গণ আন্দোলনটা বিরাট ব্যাপার ছিল আমাদের জন্য, সেটা মিছিলের মুখ, এটা হলো ওই গণ আন্দোলনে এই শহীদ নূর হোসেন, তার মিলন, ডক্টর মিলন মারা গেল, তাদের আছে তারাই উপন্যাসে। তারপরে হলো মেঘের পরে মেঘ জমেছে, রোমান্টিক একটা গল্প, একটা মেয়ে খুব সুন্দরী এবং তার বিয়ে টিয়ে হয়, সব কিছু হয়, কিন্তু নিয়তিটা এবং ওই হাজব্যান্ড চলে গেলো বাইরে, সে ওই বিদেশ যাত্রা একটা মানুষের থাকে না বা আকর্ষণ, বিদেশে যাবে। এরপর মেয়েটার সংসার করে সুখের হলো না, কিন্তু পরবর্তী তারা মিলবে, আবার তাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, মিলন হয়। এটা গেল একটা। আর এটা হলো আমাদের যে সার্কাস শিল্প, এটা কিন্তু একসময় খুব বিরাট একটা ঐতিহ্যবাহী ব্যাপার ছিল। সেই সার্কাস শিল্পটা কিছুই নাই, অবলুপ্ত প্রায়। এটা নিয়ে কিন্তু আমরা শৈশবে বা কৈশোরে দেখছি যে শীতের সময় আসলে এই সার্কাস দল আসতো, সে মাঠের মধ্যে তারা তাম্বু টানাইতো, খুব সুন্দর খেলা। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই সময় নাটক বা যাত্রায় পুরুষ নারীর সাথে অভিনয় করলেও এই সার্কাসে কিন্তু সব মহিলা ছিল, মানে মহিলারা ট্রাফিকে খেলা তো ওখানে কোনো না যে পুরুষ মহিলার সাথে অভিনয় করছে বা সার্কাস করছে। এই শিল্পটা খুব ভালো ছিল এক সময়, এখন অবলুপ্ত প্রায়। এটার উপরে বকুল বনের পাখি, তারপরে হলো এই আর কি। আর নাটকটা তো বললামই যে ওই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের উপরে একটি সম্মানিত দাফন, অনারেবল ফিউনারাল। আরও কিছু উপন্যাস লিখছি, এগুলা মানে
এর পর্যায়ে আছে, নির্মাণ পর্যায়ে আছে, কিছু নাটকও আছে, ধারাবাহিক আছে, তারপর কিছু কমেডি নাটকগুলো অলরেডি শেষ হয়েছে। সেই সব ইউটিউবে দুটি মাল্টিমিডিয়া নাটক বানাবো, তারপর সিনেমা বানাবো, অনেক প্ল্যান আছে, এখন দেখা যায় কি হয়। ভাই, বই প্রকাশ করতে গিয়ে প্রকাশকের কাছ থেকে যথাযোগ্য সম্মান পেয়েছেন কি? না, প্রকাশক তো এখন সে আগে ছিল, প্রকাশকরা লেখকদের বই প্রকাশ করতো, বই পড়তো, দেখে ভালো লাগলে বলতো হ্যাঁ এই লেখাটা আমরা প্রকাশ করবো। কিন্তু এখন তো জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এখন লেখকরাই বই ছাপে, প্রকাশকের কাছে টাকা দেয়, প্রকাশক সে বই চেপে কী করে, সে একটা লভ্যাংশ এখানে লিখে দেয়, বইগুলো জাস্ট লেখকরা কিছু কবি ধরে দেয় এবং বাকিরা তারা বিক্রিও করে না, এবং বইমেলায় যায়, সব কিছু হয়। কিন্তু এই যে বইমেলায়, প্রতি বইমেলায় হাজার হাজার বই ছাপা হয়, সে বই যায় কোথায়? এবং এই যে একদিন দেখা 2000 কপি আসছে মেলায়, 3000 কপি আসছে, এসব প্রবাসীদের লেখা। প্রবাসীরা ওই কষ্টার্জিত পয়সা দেয় লেখক হওয়ার জন্য, কিন্তু প্রকাশকরা মাঝখান থেকে এটা সুবিধা নেয় আর কি। এইগুলো ঘটনা, মূল ঘটনা। এখন এটা হয় না, এটা মানে যারা কিছু মুষ্টিমেয় লেখক আছে, তার নাম টাম আছে, হুমায়ুন আহমেদ আছে, ইমলাক আছে, এদের লেখা টেখা বিক্রি হয় ভালো, এবং এদের মোটামুটি নেম অ্যান্ড ফেম আছে, পুরস্কারও তারা পায়, সব কিছু পায়। কিন্তু আমরা তো ওইভাবে লাইমলাইটে নাই, কাজেই সবসময় এটা অবহেলিত, মানে ঠিকমতো মূল্যায়ন হয় না। এই যে আপনি লেখালেখি করছেন, এই বইগুলি আপনি কিভাবে প্রকাশ করবেন? আপনার চিন্তা ভাবনা কি? না, সেটা মানে হয়েছে কি যে এটা প্রচার একটা, এটা হলো পাবলিসিটি মিডিয়া। এই পাবলিসিটি মিডিয়ার যে প্রচারের জন্য একটা মানুষের অনেক ছোটো হইতে হয়, অনেক মানুষকে দিতে হয়। তা আমি সেটা হয়তো পারি না, সেজন্য মানে আমার ঠিক ওইভাবে মূল্যায়ন হয় না বা ঠিক প্রচারও হয় না। তো আমার কোনো আক্ষেপ নেই এই জন্য, মানুষ সবাই তো সব কিছু পারে না। না, এটা হয়েছে যে বইগুলা প্রকাশ হয়েছে ঠিকমতো পাঠকের কাছে পৌঁছায় নাই, এটা আমার অভিজ্ঞতা আছে। পরবর্তী সময় যখন আমি এগুলো করবো পাবলিকেশন, তখন এই ভুল থেকে শিক্ষা নেব। তখন ভালো লোক, যারা ভালো প্রকাশক, মানুষের লেখকের প্রতি যত্নবান, তাদের সঙ্গে বই প্রকাশ করার চেষ্টা করব। কিংবা আমি নিজেও যদি প্রকাশ করি, তাদেরকে দেবো যে বইগুলা ভাই ভালোভাবে পরিবেশনা করেন, দেখেন কি হয়। এবং এটা একটা প্ল্যান অনুযায়ী এগোবো, এটা আমার চিন্তা ভাবনা আছে। কারণ আমি ঠিক ওইভাবে যে দাঁড়ে দাঁড়ে ঘোরা বা ওই পত্রিকায় যাওয়া এগুলো করি নাই, না করাতে হয়েছে। কিন্তু আমার ঠিক ওইভাবে আমি লাইমলাইটে আসতে পারিনি, সেটা আমার একটা এক ধরনের ভুল ছিল। আমি ভবিষ্যতে চেষ্টা করবো এটাকে সূর্য দেবার। সম্পর্কে আপনার ফ্যামিলিতে কে কে আছেন? না, এসে যে আমার বাবা নেই, মারা গেছেন 2013 সালে। মা আছেন, তিনি টাঙ্গাইলে থাকেন, আমাদের ওখানে বাড়িতে থাকেন। আর আমার স্ত্রী তাসনিম হাসান, আমার 2 মেয়ে নাফিসা হাসান, তাসনুয়া হাসান। তারা মানে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত, ছোটো মেয়ে আর্টিস্ট, শিল্পী, আর বড়টা পিয়ানিস্ট। যারা থাকে, বাইরে থাকে, এবং ওইখানে তারা বিবাহিত, তাদের পুত্র কন্যা সন্তান আছে। এবং আমার 4 ভাই, আমরা 5 বোন। 4 ভাই, বড় ভাই হলো মোহাম্মদ রশিদ, নাট্যজন। এরপরে আমি সাংবাদিক এবং লেখক। আর আমার ছোট হলো ডাক্তার কামরুল হাসান খান, সে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। আর সর্বকনিষ্ঠ ভাই যে, সে হলো বেজিং থেকে ফাইন আর্টসে পিএইচডি করছে, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আর বোনরা আছে ভালোই, তারা অধ্যাপক আছে, একজন আছে অধ্যাপনা করে, আর হিসাব অ্যাকাউন্টেন্ট ছিল। এখন সবাই মোটামুটি পারিবারিক জীবনযাপন করছে, সংসার করছে। এখন আমাদের মিডিয়া অনেক বড়, এখানে আছে ইউটিউব, ওটিটি, টিভি চ্যানেল, সিনেমা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আপনি কি এগুলো বিষয়ের জন্য কি আবারও লেখালেখি করবেন, বা আপনার এরকম চিন্তা ভাবনা আছে কিনা? 2টি মাল্টিমিডিয়া একটা চ্যানেল অলরেডি স্টার্ট করছি আমরা। তারপর আমার কিছু ভালো মানে লোকজন আছে, ভালো বন্ধু আছে, সুবর্ণ থেকে আছে, তারা আমার সাহায্য করছে। তো এখান থেকে আমার ওই নাটক, কমেডি, এইসব কন্টেন্ট রেগুলার আপলোড করার ইচ্ছা আছে। আর পাশাপাশি ওটিটি, চরকি, এরকম যারা যেগুলো আছে মিডিয়া, এখানে যোগাযোগ করার চেষ্টা করছি, কিছু সারাও পাচ্ছি। আর ফিল্ম ব্যাপারটা তো ওইভাবে আমাদের এখানে এখনও নাই, মানে ছবি হচ্ছে খুব কম, তারপরে মুষ্টিমেয় ছবির ভালো ব্যবসা করছে না, এগুলা হয় না। সুদিন আসলে এবারে বা কেউ যদি আগ্রহী হয় যে ঠিক আছে, সেখানে আমি
কাজ করবো না কেন, আর যেটা আমি স্কিল আছে, যে আমার দক্ষতা আছে, সেটা যথাযথ প্রয়োগ করার চেষ্টা করব। এবং এটা এখন যারা গুণ আছে তাদের কদর হয়, একসময় আজ হোক কাল হোক এসব হবে, যেমন বিশ্বাস, আত্মবিশ্বাস আছে আর কি। ইতিমধ্যেই আপনি বললেন ইউটিউব চ্যানেল খুলেছেন, তো আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। চ্যানেলটা হলো, আমাদের নাম হলো দ্যুতি মাল্টিমিডিয়া, দ্যুতি নামে, সংক্ষেপে দ্যুতি নামে পরিচিত। এটা অলরেডি আমরা শুরু করছি এই জানুয়ারি 2024 সালের শুরু থেকেই আমরা চেষ্টা করব কন্টেন্ট আপলোড করতে। এই চ্যানেলটা মূলত বিশেষত্ব হলো যে হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, প্রচুর চ্যানেল, কিন্তু তাদের কাহিনী সব কিছু একটা একঘেয়েমি চলে আসছে, একই ধরনের অভিনেতা অভিনেত্রী, একই কন্টেন্টস, তো মানুষের বোর হয়ে গেছে। তো আমরা চেষ্টা করবো নতুনত্ব নিয়ে আসতে, কিছু কমেডি টাচ, কিছু সমাজের চিত্র, যেটা মানুষ দেখে, জীবনযাপন করে একরকম, কিন্তু টিভিতে দেখে অন্যরকম জীবন, যেটা বাস্তবের সাথে কোনো মিল নাই। আর এতে মানুষ এসে কি আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে। আমাদের এই চ্যানেল, এটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ আমরা নতুন নতুন সব কন্টেন্টস নিয়ে বৈচিত্র্যময়, সেটা এখন আমাদেরকে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যে কারণে আমরা এই চ্যানেলটা ভালো করতে পারি আরও ভবিষ্যতে। এবং আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো সম্ভব না এই চ্যানেল চালানো, কাজে আপনাদের সহৃদয় সহযোগিতা কামনা করছি। এবং আপনারা আমাদের চ্যানেল দেখবেন দ্যুতি মাল্টিমিডিয়া, এবং এটা এই জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে এটা অন এয়ারে যাবে। সব আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা মোটামুটি ভালো একটা অবস্থায় চলে যেতে পারবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। এই দ্যুতি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের জন্য আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন এবং কি ধরনের স্ক্রিপ্ট লিখতেছেন, বিষয়টি যদি দর্শকের উদ্দেশ্যে পরিষ্কার করে দেন ভালো হয়। আমি আসলে 3টা কমেডি ধাঁচের নাটক, সেটা হলো এই তাহিরি হুজুর একটা আছে, একটা হলো ফকিরের রংবাজি, ঈদের জন্য লেখা, আরেকটা হলো নায়ক নায়িকা সমাচার। এই নাটক 3টা ইতিমধ্যে সব চূড়ান্ত হয়ে গেছে, খুব শিগগিরই শুটিং হবে এবং আমরা যত শিগগির পাবো এটা আপলোড করব। আপনারা কেমন লাগলো নাটকগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আপনারা হতাশ হবেন না। যে ভাই, আজ আপনার সাথে গল্প করে রিয়েলি বলছি অনেক ভালো লাগলো এবং আপনার সম্পর্কে অনেক কিছু জানলাম, এবং আপনি দীর্ঘদিন থেকে মিডিয়াতে সেভাবে হয়ে আছেন, হাইড হয়ে আছেন আর কি। তো আমি চাই যে আপনি আবারও সেই অবস্থাতে চলে আসেন, আর এবং আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব মিডিয়াতে ফোকাস করার জন্য, এবং আপনি যে কন্টেন্টটা আপলোড করতেছেন এটা যেন মানুষের মাঝে ভালোভাবে খুব দ্রুত গতিতে পৌঁছায়, এটি নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনি ইনশাল্লাহ আবারও সেই সময়টা আমরা সামনে দেখবো আপনার। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থাকবেন, সবার জীবন সুখের হোক, সুন্দর হোক, এই কামনা করি। আমাদের দ্যুতি মাল্টিমিডিয়ার চ্যানেল দেখবেন, আমাদের পাশে থাকবেন। নতুন বছরে আপনাদের কাছে এই আমাদের প্রার্থনা, এই আমাদের কামনা। সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, এই সুন্দর সময় করে দিলাম, অনেক কথা বললাম, অনেক জানলাম।